ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে 3.5 ঘন্টা অবরোধ। কক্সবাজারের বাকখালীতে নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয়দের বাধা। বিআইডব্লিউটির অভিযান স্থগিত। সুনামগঞ্জে নিখোঁজের 3 দিন পর নদীতে ভেসে উঠল জমিয়াতে উলামার নেতা মুশতাকের মরদেহ। মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষেও হল ছাড়েনি অনেকে। ঢুকছে বহিরাগতরা। সুষ্ঠু ভোটে শঙ্কা। তিন দাবি আদায়ে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী। 1 মাসের আন্দোলনেও ফল না পেয়ে কঠোর কর্মসূচি। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 থেকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশের প্রতিবাদে 3.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল 9টা থেকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই দুটি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে 2 ইউনিয়নের পুনর্বহাল চান তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। পরে তার আশ্বাসে দুপুর 12:30টার দিকে সড়ক অবরোধ তুলে দেন আন্দোলনকারীরা। আমরা কিন্তু এই বিষয়টা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি, আমরা ডিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এই বিষয়টা একটা ভালো সমাধান হবে, যেটা সবার জন্য ভালো। কক্সবাজারের নুনিয়াছড়ায় স্থানীয়দের বাধায় বাকখালী নদী তীরের উচ্ছেদ অভিযান স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। সকালে অভিযানের 5ম দিনে স্থানীয়দের বাধার মুখে পড়েন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। অভিযানের প্রতিবাদে কক্সবাজার প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে স্থানীয়রা। এ সময় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে অভিযান স্থগিত করা হলে সড়কে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে সড়ক অবরোধের কারণে শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল ও বিমানবন্দরগামী যাত্রীরা আটকা পড়েন। এতে করে দুর্ভোগ পোহাতে হয় পর্যটক সহ বিমানের যাত্রীদের। সোমবার থেকে শুরু হওয়া বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযানে এ পর্যন্ত 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে নদীর 64 একর জমি। হাইকোর্টের রায় আমরাও মানি, কিন্তু আপনার হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে, এটা বসে জেলা প্রশাসন সহ প্রশাসন বসে ঠিক করতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এই যে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে বাধা দিল স্থানীয়রা, আসলে পরবর্তীতে এই অভিযান চলবে কিনা, কি বলছে প্রশাসন, আর স্থানীয়দের কি কি দাবি? আজকে সকাল 9টার সময় বিআইডব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসন তারা অভিযান পরিচালনা করবার জন্য দুনিয়াছড়া যায় এবং সেখানে আসলে তাদের যে স্ক্যাভেঞ্জার সহ বিভিন্ন যে সরঞ্জাম দেখার সাথে সাথে স্থানীয় লোকজন বেরিয়ে পড়েন এবং প্রথমে শত শত, এরপরে কয়েক হাজার নারী পুরুষ এবং সেখানকার একেবারে বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং প্রথমে তাদেরকে বাধা দেয়। এরপরে যখন বাধা অতিক্রম করে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন এগুলো থাকে, তখন তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাছের গুঁড়ি ফেলে। তো এরপরে আসলে তাদের যে উপস্থিতি দেখার পরে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা পিছু হটে। তবে তারা স্থানীয়রা বলছেন, জমির সীমানা নির্ধারণ না করে আসলে এইভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করাটাই কিন্তু একেবারে সমুচিত বা যুক্তিযুক্ত নয় বলে তিনি দাবি করেছেন। এরপরেই কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তিনি ঘটনাস্থলে আসেন। আসার পরে এলাকার মানুষদেরকে শান্ত করার চেষ্টা করেন এবং তিনি বলেন জেলা প্রশাসনের সাথে বৈঠক করে, অর্থাৎ বসে কিভাবে আসলে মানুষের ক্ষতি না করে অন্ততপক্ষে জমির সীমানা নির্ধারণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা যায়, সেই বিষয় নিয়ে আসলে তিনি কথা বলবেন। এরপরে
গিয়ে পর্যটক সহ অনেকেই বিমানবন্দরে যেতে পারেনি, এবং যারা ঢাকা থেকে কক্সবাজার এসেছেন তারা বিমানবন্দর থেকে বের হতে পারেনি। এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটি কক্সবাজার থেকে ঢাকাগামী অনেক ফ্লাইট ডিলে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন আপাতত কোনো অভিযান পরিচালনা করছে না, তবে আপনি জানেন আজকে পঞ্চম দিনের মতো অভিযান এবং তৃতীয় এবং পঞ্চম দিন এই দুদিন অভিযান তারা করতে পারেনি। এরপরেই এর মধ্যে যে সকল অভিযান পরিচালনা করা হয়েছে তার মধ্যে প্রায় 300 মতো স্থাপনা তারা উচ্ছেদ করেছে, প্রায় 660 একরের চেয়ে বেশি জমি তারা উদ্ধার করেছে। পাশাপাশি যে সকল উদ্ধারকৃত বা যে স্থাপনা ভাঙা হয়েছে ওই সকল জমির যে বালি এবং মাটি, পাশাপাশি সেখান থেকে বেশ কিছু পাথর জব্দ করা হয়েছে, সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। কক্সবাজারে স্থানীয়দের বাধার মুখে বিআইডব্লিউটি এর অভিযান স্থগিত করা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। ডাকসু নির্বাচনী প্রচারের আর 2 দিন বাকি, এর মধ্যেই ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন প্রার্থীরা। ক্যাম্পাস ও হল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার, লিফলেট বিতরণ করছেন তারা। এদিকে সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে জিএস পদের স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার। এ সময় তিনি একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাসের বাকের মজুমদারকে পূর্ণ সমর্থন জানান। এর আগে মঙ্গলবার ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন প্রার্থীরা। একই অভিযোগ করে ছাত্র শিবিরও। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত, ভোট গ্রহণ মঙ্গলবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও হল ছাড়েননি মাস্টার্স শেষ হওয়া অনেক শিক্ষার্থী। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলেও এর প্রয়োগ নেই বলে অভিযোগ ডাকসু নির্বাচনের প্রার্থীদের। এমন বাস্তবতায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কায় তারা। নির্বাচন কমিশন বলছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা। ডাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান তারা। এর কারণ হিসেবে প্রার্থীরা বলছেন, প্রশাসনের নির্দেশনা মানছেন না অনেকে। মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীরা এখনও হলেই অবস্থান করছেন, বহিরাগতরাও অবাধেই ঢুকছেন ক্যাম্পাসে। প্রশাসন আসলে বিভিন্ন ধরনের নির্দেশনা অনেক কিছুই জারি করেছে, কিন্তু ওভাবে আসলে কোনো কিছুই কার্যকর করতে পারে না, কিংবা বাইরেরও যে মানুষজন তারাও খুব অবাধে ক্যাম্পাসে চলাচল করতেছে। তো আমাদের এই আশঙ্কাটা আসলেই আছে। হলে তারা বলছে যে নির্বাচনের 10 দিন আগে অন্তত হল থেকে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে বের করবে, সেখানে প্রশাসন শতভাগ ব্যর্থ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি যে আপনারা নিরপেক্ষ অবাধ স্বচ্ছ নির্বাচনের জন্য সবাইকে নিয়ে বসেন, সবাইকে নিয়ে একসাথে কাজ করেন। নির্দিষ্ট কোনো দলকে যদি আসলে আপনার সুযোগ দিতে চান সেই সময় এখন আর নাই। ডাকসু নির্বাচন কমিশন বলছে এসব বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবুও নিয়মের ব্যত্যয় হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে প্রশাসন কিন্তু প্রশাসনিকভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে যদি কোথাও ত্রুটি থেকে থাকে, কোথাও কম থেকে থাকে, আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশন হিসাবে যে প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। ডাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট প্রার্থী 179 জন। ভোট হবে আগামী 11 সেপ্টেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দফা দাবি আদায়ে অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে গত রাত 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, 3 দাবিতে 1 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করা হলেও কোনো সমাধান আসেনি। এর মধ্যে কয়েকদিন আগে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানান তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা চলছে উল্লেখ করে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান উপাচার্য। এই জনভোগান্তির কথা মাথায় রেখে আমরা আমাদের যে রোড ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছি।
আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা আমাদের অনশন কর্মসূচিতে আমরা নেমেছি। 1 মাসের বেশি আন্দোলন হওয়ার পরেও সরকারের টনক নড়ছে না, তো তখন আসলে আমরা ঠিক করলাম আমরা অনশনে যাব, এবং অনশন হচ্ছে একটা আন্দোলনের একদম সর্বশেষ পর্যায়ে। অবকাঠামোর যে দাবি আছে এটা আমাদের পিডি নিয়োগ মোটামুটি হয়ে গেছে, খুব শীঘ্রই কাজ দৃশ্যমান হবে। আর বাসের ব্যাপারে, পরিবহনের ব্যাপারে বলবো যে একটা পরিবহন অলরেডি আমাদের পরিবহন পুলে সংযুক্ত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে গত 17 বছর শেখ হাসিনার গুম, খুন, নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিএনপি। দেশ বিদেশ থেকে এখনও নানা ষড়যন্ত্র চলছে, সব ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামীতে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। তাদের ত্যাগ শেষ করে বলা যাবে না। যদি আল্লাহ সুযোগ দেন, ইনশাল্লাহ সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে যখন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা এই পরিবারের পাশে একদম এক পায়ে দাঁড়িয়ে থাকব। রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের 16 পরিবারকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। নগরীর পাহাড়িয়া পল্লী এলাকায় মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা সহ আদিবাসীদের স্বার্থ রক্ষায় কর্মকর্তা প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, 53 বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশ পরিক্রমায় বাস করে আসছে। হঠাৎ করেই কিছু ভূমিদস্যু দাবি করছে জমিটি তাদের। এটি পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। জাল দলিলের মাধ্যমে এখানকার 16টি পরিবারকে উচ্ছেদ করতে এটি করা হচ্ছে বলে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। ডেঙ্গুর পাশাপাশি বেড়েই চলছে চিকুনগুনিয়ার সংক্রমণ। জ্বরে আক্রান্ত হয়ে পরীক্ষা করতে যাওয়া শতকরা 65 জনের শরীরে ধরা পড়ছে এই রোগ। রাজধানীর সরকারি 2 প্রতিষ্ঠান আইইডিসিআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনের হিসাবে মিলেছে তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে রোগ শনাক্ত না হওয়ায় প্রকৃত সংক্রমণের মাত্রা ও বিস্তৃতি অজানা থাকছে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে প্রতিদিন পরীক্ষা করতে যান 500 থেকে 600 রোগী। গায়ে ব্যথাসহ ভাইরাস জ্বর নিয়ে যারা এই ল্যাবরেটরি সেন্টারে পরীক্ষা করতে গেছেন, তারা জানতে চান ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি অন্য কোনো ভাইরাসে আক্রান্ত। গেল জুলাই ও আগস্টে আরটিপিসিআর পরীক্ষায় দেখা গেছে এ ধরনের রোগীদের 65%ই চিকুনগুনিয়ায় আক্রান্ত। আমরা এই বছরে এখন পর্যন্ত টোটাল 5,500 মতো ডেঙ্গু টেস্ট করেছি, আর চিকুনগুনিয়া টেস্ট করেছি 2,000 মতো। এটা হচ্ছে আমি শুধুমাত্র র্যাপিড টেস্ট বা আইসিটির কথা বলছি। এর মধ্যে ডেঙ্গু এবছর কম, কিন্তু চিকুনগুনিয়ার রেট বেশি। ট্রাইপ্লেক্স পিসিআর করি, যেটাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা একই সাথে ডায়াগনোসিস করা যায়। তো এটা আমরা করেছি 2 মাসে 120টা, এর মধ্যে আমরা 65% চিকুনগুনিয়া পজিটিভ পেয়েছি। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে জুলাই মাসে 166 পরীক্ষায় চিকুনগুনিয়া ধরা পড়েছে 97 জনের, আর আগস্টে 196 পরীক্ষায় শনাক্ত হয় 131। বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে শিশু, বৃদ্ধ ও দীর্ঘমেয়াদে অন্য রোগে আক্রান্তদের জন্য ঝুঁকির কারণ হতে পারে এটি। ডেঙ্গু টেস্ট করে হয়তো অনেক সময় পেশেন্টরা বা চিন্তা করতে ডেঙ্গু হয় না, ঠিক আছে আমি রেস্ট নিই, এটা হয়তো চিকুনগুনিয়াটা এভাবে একটু চাপা পড়ে যাচ্ছে। যখন চিকুনগুনিয়া বেশি সাইন সিমটম, বিশেষ করে জয়েন্ট পেইন নিয়ে আসতেছে, তখন অনেকে টেস্ট করতেছে। চিকুনগুনিয়াতে যে ঝুঁকি নেই এই কথা আসলে নিঃসংশয় বলা যায় না, কিছু ঝুঁকি তো অবশ্যই থাকে, কিন্তু তা সত্ত্বেও চিকুনগুনিয়ার ঝুঁকি ডেঙ্গু জ্বরের যে ঝুঁকির চেয়ে অনেকাংশেই কম। চিকুনগুনিয়াতে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার শরীরে গিটে গিটে ব্যথাটা বেশি হয়। চিকুনগুনিয়ার উপসর্গ অনেকটাই ডেঙ্গুর মতো এবং 2 রোগের জন্যই দায়ী এডিস মশা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবারের মৌসুমে ইলিশ আহরণ ৩৮ থেকে ৪৮% কম হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আর এজন্য নদীর নাব্যতা সংকট, আবহাওয়া পরিবর্তনকে দায়ী করছেন তিনি। সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ইলিশ বাংলাদেশের পরিচয় বহন করে, এজন্য ইলিশের উৎপাদন বাড়ানোকে প্রাধান্য দিতে হবে। সাধারণ মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে জানান ফরিদা আক্তার। বলেন, কৃষি ও প্রাণী সম্পদের পাশাপাশি মৎস্য সম্পদ উন্নয়নে জোর দিতে হবে। অমৎস্যজীবীরা বেশি লাভের আশায় অবৈধ জাল ব্যবহার করছে বলে মনে করেন উপদেষ্টা। সেখানে দেখা যাচ্ছে যে ৩৮% এমনকি ৪৮% পর্যন্ত আহরণ কম হয়েছে। সরবরাহ বাড়তে থাকায় কিছুটা কমেছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে কমেছে ডিম ও সোনালী মুরগির দাম। ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 140 টাকায়, কেজিতে 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকায়। খুলনার বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে সবজির। গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 টাকা থেকে 20 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। রাজশাহীতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়, কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। সিলেটে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 150 টাকা। আমদানি কমের অজুহাতে বরিশালে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। সব জিনিসের দামই একটু বেশি, নাগালের বাইরে, সাধারণ মানুষ যারা আছে তাদের নাগালের বাইরে। ভাই বাজারের অবস্থা অনেক বাড়তি, যেমন কালকে ছিল আমাদের বাজার অনেক নিয়মিত কম ছিল, আজকের বাজার তার থেকে বেশি। ডিমের ডজন 150 টাকার বেশি হলেই আমদানির অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। সেই সঙ্গে শুল্ক ছাড় দেওয়ার জন্য বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার এই সুপারিশ করে বাণিজ্য সচিবকে চিঠি দিয়েছে ট্যারিফ কমিশন। গত মাসে বাজারে ডিমের ডজন 150 টাকা ছাড়িয়ে যায়, তবে এখন কিছুটা কমেছে। গতকাল বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 140 থেকে 145 টাকা দরে। ডিমের বাজার স্বাভাবিক রাখতেই এ পরামর্শ কমিশনের। পাশাপাশি পেঁয়াজের দাম কেজি প্রতি 90 টাকা পেরোলে আমদানির অনুমতি সহ শুল্ক ছাড় দেওয়ার সুপারিশও করেছে। বর্তমানে পেঁয়াজ 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর আমদানি পেঁয়াজের কেজি 60 থেকে 65 টাকা দরে। এবার যশোরাঞ্চলে ড্রাগন ফলের ব্যবসায় ধস নেমেছে। উৎপাদন খরচ না ওঠায় মাথায় হাত কৃষকদের। কেজি প্রতি 40 টাকা করে পাচ্ছেন তারা। আবার ফলের আকারও হয়ে যাচ্ছে ছোট। সংশ্লিষ্টরা বলছেন, অতিবৃষ্টি কৃষকদের দুর্দশার মূল কারণ। কোটচাঁদপুরের লক্ষ্মীকুণ্ড গ্রামের শাহজাহান খানের স্বপ্ন বিবর্ণ হয়ে গেছে। 20 বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করে অনেক মুনাফার আশা করেছিলেন তিনি। বিঘা প্রতি খরচ করেছেন 1.5 লাখ টাকারও বেশি। আর এবছর অতিবৃষ্টি, সেই হিসেবে আপনার ফলন, প্রোডাকশন কম, বাজারও কম। পার বছরে আপনার বিঘা ওই লাখ টাকার উপরে খরচ হয়েছে, কিন্তু এবারটা সেই পরিমাণ বেচা কিনা হয়নি। গেল বছরও ড্রাগন ফল কেজি প্রতি 120 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করেছেন চাষিরা। এবার তা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। আমরা খুব ক্ষতিগ্রস্ত, ফলের দামও কম, আর ফল পচে যাওয়ার কারণে ফল ধরতেছে না, খুব সমস্যার মধ্যে আর কি। আমরা অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের হচ্ছে যে ড্রাগনে ফল পচে যায়, প্লাস ফুল পচে যায়। বর্ষার কারণে ফল সব নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা সব আছে লসের দিকে আছি। ব্যবসায়ীরা বলছেন, এবছর ড্রাগন ফলের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। অতিরিক্ত বর্ষা, যার কারণে মানসম্মত হয় নাই। উন্নত মানের না হওয়ার কারণে দামও কম আর ফলনও কম হয়েছে। তো যদি এত ঘন বর্ষা না হতো, হয়তো আরো ভালো ফলন হতো। কৃষক ও ব্যবসায়ীরা যাই বলুক না কেন, কম টাকায় ড্রাগন ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, যশোরাঞ্চলের 6 জেলায় এবার 2208 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে। আগস্ট মাস পর্যন্ত উৎপাদন হয়েছে 56,593 মেট্রিক টন ফলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরও জানবো, মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজীব, এই যে ড্রাগন ফল ব্যবসায় যে ধস, এই ধস থেকে উত্তরণের জন্য কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে? আসলে ড্রাগন ফলের যে চাহিদা বাজারে ছিল সেটা সম্প্রতি সময়ে যে এক ধরনের গুজব ছিল, যে টনিকের গুজব, এই গুজবের কারণে কিন্তু অনেকটাই ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছিল ড্রাগন থেকে। তবে আবারও পরবর্তীতে সেটি কেটে যাওয়ার পর ড্রাগনের মোটামুটি একটু ভালো চাহিদা ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে মূলত ড্রাগনের দাম এখন অনেকটা কমে গেছে। আগে যেখানে 400 টাকা 500 টাকা কেজি বিক্রি হতো খুচরা বাজারে, সেটি এখন খুচরা বাজারে বিক্রি হয়েছে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত সর্বোচ্চ আকার ভেদে। তবে এবারে মেহেরপুরে যে ড্রাগন চাষ হয়েছিল, যে স্থানীয়ভাবে যে ড্রাগনের চাষ করেছে, সম্প্রতি যে বৃষ্টি এবং তীব্র তাপদাহ ছিল, এই কারণে প্রথমের দিকে কিছুটা ড্রাগন ফল নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে দামও পড়ে গেছে বাজারে, কারণ চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যা কম থাকার কারণে ড্রাগন থেকে অনেকটাই মুখ ফিরেছিল ক্রেতারা। তবে কৃষি বিভাগ থেকে বলছে যে কৃষকদের বিশেষ করে ড্রাগন চাষ ব্যাপক ব্যয়বহুল এবং এটি লাভজনকও। তবে কৃষি বিভাগ থেকে প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে বিদেশি ফল ড্রাগন চাষ করে এবং এটি যাতে মানুষ খেতে পারে, কারণ এর এতটাই প্রথমের দিকে তো এই ড্রাগন ফলের অনেকটা বেশি দাম ছিল। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে মূলত মেহেরপুরে এই ড্রাগনের চাষ শুরু করেছে। তবে চলতি বছরে 60 টাকা পর্যন্ত পাইকারি বাজারে ড্রাগন বিক্রি হয়েছে। তবে সেটি আস্তে আস্তে বাড়ছে, কারণ আগের তুলনায় ড্রাগনের যে উৎপাদন সেটি অনেকটাই কম হয়ে গেছে, আর এই কারণে বাজারে চাহিদার তুলনায় উৎপাদনও কম বা সরবরাহ কম হচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমান বাজারে যদি বলি, মেহেরপুরে পাইকারি বাজারে প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 110 টাকা দামে, আর সেটি খুচরা বাজারে হাত বদল হয়ে বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা দামে। অর্থাৎ কৃষকরা কিছুটা হলেও এখন দাম একটু পাচ্ছে। তবে সম্প্রতি কিছুদিন আগেও যে ড্রাগনের দাম ছিল মাত্র 70 টাকা এবং খুচরা বাজারে সেটি বিক্রি হতো মাত্র 100 টাকা, 80 টাকা বা 70 টাকায়। তবে সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কৃষকরা যে প্রণোদনের মাধ্যমে যদি ড্রাগন চাষ করে এবং যদি উদ্বুদ্ধ হয়, এবং এই ফলগুলো যেহেতু স্থানীয় বাজারে এই ক্রেতা কম, সেই ক্ষেত্রে যদি কৃষি বিভাগ বা ব্যবসায়ী যারা আছে বা কৃষক আছে, তারা যদি সমন্বয়ে যদি ঢাকার কোনো বাজারে বা যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ঢাকার কোনো বাজারে বা বিভাগীয় শহরের কোনো বাজারে যদি ড্রাগন সরবরাহ করতে পারে, সেই ক্ষেত্রে কৃষকরা যে ক্ষতির মুখে পড়ছে সেটি থেকে হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে। পরে ড্রাগন চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবার, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। ফরিদপুর 4 আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এর জেরে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, ফরিদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, এখন আবার বিক্ষোভ শুরু করেছে কি দাবিতে, আর এখানে বিক্ষোভকারীদের সাথে প্রশাসনের কেউ কথা বলছেন কিনা এই বিষয় সমাধানে? একই দাবিতে সকাল 9টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি দুটি ইউনিয়নের এলাকাবাসী তাদের এই আসন পুনর্বিন্যাসে বিভক্ত হয়ে যাওয়ার প্রতিবাদে তারা সড়কে নামে। সড়কে তারা প্রতিবাদ জানানোর জন্য প্রায় 4 ঘন্টা ব্যাপী এই ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়কের 4 থেকে 5টি পয়েন্টে তারা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে তারা অবরোধ করে, এবং সেই দীর্ঘ 4 ঘন্টা পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করলেও আবার বেলা বাড়ার সাথে অর্থাৎ 4টার পরে এনসিপির একটি প্রোগ্রাম, পাশাপাশি আলগি ইউনিয়নের কিছু স্থানীয় জনতা এবং অন্যান্য জনগণ আবারও তারা ফরিদপুর যে ভাঙ্গা উপজেলা, সেই ভাঙ্গা উপজেলার গোল চত্বর এলাকায় একটি পয়েন্টে এবং ভাঙ্গা বাজার পয়েন্টে সড়কে অবস্থান করলে এই ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশালের মহাসড়কে আবারও যান চলাচল ব্যাহত হয়। এখনও অবরোধ চলার কারণে যান চলাচল বন্ধ আছে। সকালের প্রেক্ষিতে বিকালেও প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলে আশ্বাস দেওয়ার চেষ্টা করলেও এখনো পর্যন্ত তারা সেই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি, যে কারণে তারা এই অবরোধ প্রত্যাহার এখনো করেনি। এলাকাবাসীর কথা যে দীর্ঘদিন তারা ফরিদপুর 4 আসনে ভাঙ্গার উপজেলার বাসিন্দা হয়েও এখন শুধুমাত্র আসন বিন্যাসের কারণে আরেকটি উপজেলার সাথে সংযুক্ত হয়ে ভোট প্রদান করলেও সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে গ্রহণ করতে হবে ভাঙ্গা উপজেলা থেকে। এই যে ভোগান্তি হবে, সেই ভোগান্তি লাঘবের জন্য তারা এইটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, যে কারণে তারা দফায় দফায় বিচ্ছিন্নভাবে হলেও বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কে তারা দলবদ্ধ হয়ে তারা প্রতিবাদে নামছে, এবং তাদের সাথে প্রশাসন বারবার
চেষ্টা করেও তাদের আশ্বস্ত করলেও কেউ কেউ আবার বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করছে বলে আমরা দেখেছি। আমরা কথা বলেছি ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ইওনো মিজানুর রহমানের সাথে। তিনি বলেছেন যে সকালে যে বিক্ষোভকারীরা ছিল তাদের সাথে দীর্ঘ সময় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা আগামী 3 দিনের মধ্যে এই বিষয়টা ঊর্ধ্বতন থেকে একটা সমাধানের পথ বের করবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। কিন্তু বিকালে তাদের এই অবস্থান আবার আরেকটি পক্ষ নিলেও তারা তাদের সাথে কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই বিষয়ে প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি বলে অবরোধ চলছে এবং এই প্রত্যাহার এখনো করা হয়নি। এখনো সেই এর সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে 2 ইউনিয়নের বাসিন্দারা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী SM মাসুদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত 38 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের 135টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। খানাখন্দের পাশাপাশি অপ্রশস্ত সড়কের কারণে 1 ঘন্টার পথ যেতে সময় লাগে 2.5 ঘন্টা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে সড়কটি নতুন করে নির্মাণে ভূমি অধিগ্রহণ ও দরপত্র আহ্বান করা হয়েছে। নবীনগরের কোনাঘাট থেকে বাঞ্ছারামপুরের করইকান্দি ফেরিঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের চিত্র এটি। সেখান থেকে ফেরি পার হয়ে নারায়ণগঞ্জ হয়ে যাওয়া যায় ঢাকায়। তবে অবকাঠামো দুর্বলতার কারণে দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। 38 কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কে রয়েছে 135টিরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁক। ভাঙা রাস্তা, খানাখন্দের জন্য প্রায় ঘটছে দুর্ঘটনা। অবস্থা বেশি ভালো না, ভাঙ্গা অনেক অবস্থা খুব খারাপ। অনেক আঁকাবাঁকা রাস্তা, প্রায় 142টা মোড়ের মতো আছে। অনেক যাতায়াত করে লোক, তো আমাদের মোড়ের জন্য অনেক কষ্ট হয় চলাফেরা। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়ক 34 ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও এই সড়কের প্রস্থ মাত্র 12 ফুট। ফলে দুর্ঘটনা ছাড়াও 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা। এই মোড়ের কারণে আপনার 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। যদি রাস্তাটা আপনার ভালো হয় তাহলে লাগবে শুধু আপনাদের 40 মিনিট। পুরোটা ভাঙ্গা পড়ে যাইতেছে, ঠিক আছে। তারপরে আবার ওই ভাঙ্গা যাওয়ার মূল দিকটা হয়, এটা মনে হয় 2টা গাড়ি চলাচল করতে কষ্ট। ঢাকার সাথে বিকল্প সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একনেকে অনুমোদন পেয়েছে 1135 কোটি টাকার প্রকল্প। চলছে ভূমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়া। ঠিকাদার নিয়োগের পাশাপাশি আমাদের অধিগ্রহণ প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে পারলে আমরা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে বর্তমান যে সড়কের দৈর্ঘ্য 38 কিলোমিটার আছে, সেটি আসলে পুনর্নির্মাণের পরে বাঁক সরলীকরণের পরে এটি 32 কিলোমিটারে চলে আসবে। প্রতিদিন সড়কে চলাচল করে 2000-এর উপরে যানবাহন। এই মহাসড়ক দিয়ে নরসিংদী, সিলেট সহ বিভিন্ন জেলায় যাতায়াত করা যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর জানান, 14 জুলাই উপজেলার টিয়াখালী এলাকায় প্রবাসীর বাড়িতে হামলা চালায় ডাকাতরা। এ সময় 50,000 টাকা ও 13 ভরি স্বর্ণ লুটের পাশাপাশি ওই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মামলার পর অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয় আসামি কাউসারকে। পরে তার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় শওকত ও আশিস গাইন নামে আরও 2 জনকে। চট্টগ্রামে অলিয়াস ফ্রসেজে চলছে 2 দিনব্যাপী স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী উৎসব। ফিল্ম ফর আস এবং AUW ফিল্ম সোসাইটি চট্টগ্রামের উৎসবের আয়োজন করে। আয়োজকরা জানান, এসব চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের নানা দেশের জীবনযাত্রা ও বৈচিত্র্য দেখানো হয়েছে। এর মধ্যে 12টি ছিল যুদ্ধে ধ্বংসপ্রায় ফিলিস্তিনিদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, যা দারুণভাবে নাড়া দেয় দর্শকদের। 2 দিনব্যাপী এই আয়োজনের আজই শেষ দিন। এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ করার জন্য।